আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ এখন রাজশাহী কলেজে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হিসাবে আছো, ইতিমধ্যেই তোমরা তোমাদের অনেক বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখে কলেজে জমা দিয়েছো। সমাজকর্ম বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি, এর উপরে মূলত একটি দিক নির্দেশনামূলক ক্লাস তোমাদের আমি নিচ্ছি। তোমাদের সাথে আমি বরাবরের মতো আছি আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমার 2021 সালের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। সমাজকর্ম বিষয়ক ক্লাস শুরুর আগে, যদিও তোমরা এটি জানো, তারপরে তোমাদেরকে আবারও একটু মনে করিয়ে দিতে চাই। সমাজকর্ম মূলত মানবতাবোধ ও ধর্মীয় অনুপ্রেরণা থেকেই এটি সৃষ্টি হয়েছে বা অঙ্কুরিত হয়েছে। বর্তমানে এটি বিভিন্ন পর্যায় অতিক্রম করে সমাজকর্ম রূপটি লাভ করেছে। বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি বিজ্ঞান ভিত্তিক সাহায্যকারী পেশা এবং একই সাথে সমন্বয়ধর্মী সামাজিক বিজ্ঞান হিসাবে পরিচিত। এটা তো তোমাদের জানাই আছে। আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটি আছে, প্রথম অ্যাসাইনমেন্টটি আমাদের সমাজকর্ম প্রথম পত্র, অর্থাৎ আমাদের যেটি বিষয় কোড 271, অর্থাৎ 271, এই কোডের আমাদের এই ক্লাসটি। প্রথম অধ্যায় যেটি আছে সমাজকর্মের প্রকৃতি ও পরিধি, এই সমাজকর্মের প্রকৃতি ও পরিধির মধ্যে আমাদের যেটি নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞার আলোকে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যৌক্তিকতা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে লক্ষ্য করেছ যে সেখানে বিভিন্ন রাইটারের যে বইগুলি আছে, সেই বইগুলিতে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। কোনো কোনো বইয়ে 5টি, কোনো কোনো বইয়ে 6টি, এরকম সংজ্ঞা দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে এই অ্যাসাইনমেন্টে মাত্র 2টি সংজ্ঞার আলোকে তোমাদের বিস্তারিত বিষয়টি আলোচনা করতে হবে। এছাড়াও গত 29 জুলাই তোমরা যে অ্যাসাইনমেন্টের জন্য দিক নির্দেশনামূলক জুম মিটিংয়ে অংশগ্রহণ করেছিলে, সেখানে তোমাদের বিভিন্ন শিক্ষক, বিশেষ করে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যার বিষয়টাকে খুব চমৎকারভাবে উপস্থাপন করে দিয়েছিল। সেই ওয়াহিদুজ্জামানের যে উপস্থাপিত কি বলা যায় দিক নির্দেশনামূলক দিকগুলো ছিল, এগুলোই কিন্তু তোমরা উত্তরপত্রের বিষয়ে, অর্থাৎ তোমরা যে উত্তরপত্রটি রেডি করবে সেটির ব্যাপ্তি কত হবে, কভার পেজ কেমন হবে, পরবর্তী পেজগুলো কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু ঠিক একই থাকবে। এখানে শুধু তোমরা সমাজকর্মের যে অ্যাসাইনমেন্ট শিরোনাম, এই অ্যাসাইনমেন্ট শিরোনাম অনুযায়ী লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা 2টি সংজ্ঞার উপরে, অর্থাৎ ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত যে সংজ্ঞা 2টি আছে, অ্যাসাইনমেন্টটি কিন্তু লেখা হবে পুরো এই 2টির উপরে। এছাড়াও যে অন্যান্য সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের লেখার বা আনার প্রয়োজন পড়বে না। তাহলে মূল আলোচনায় আমরা চলে আসি, এবং এই মূল আলোচনায় আসার আগে অ্যাসাইনমেন্টের যে নির্দেশনাগুলো আছে, এই নির্দেশনাগুলো একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি।
নির্দেশনা পয়ে আছে ডাব্লিউ এ ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা। এটি কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাচ্ছ। এবং একটা জিনিস তোমরা খেয়াল করে লক্ষ্য করো, সেটি হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সৃজনশীল পদ্ধতির যে ধাপগুলো আছে, সেখানে জ্ঞানের বিষয় আছে, অনুধাবনের বিষয় আছে, আছে প্রয়োগের বিষয় এবং উচ্চতর দক্ষতার বিষয়। ঠিক অ্যাসাইনমেন্টেও কিন্তু এই বিষয়গুলি এসছে। অর্থাৎ তোমরা যখন প্রথম অংশটি অর্থাৎ ক অংশটি লিখতে যাচ্ছ, ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার বা যাকে আমরা সংক্ষেপে ডাব্লিউ এ ফ্রিডল্যান্ডার বলি, এই ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের যে সংজ্ঞা বইয়ে যেটি আছে, তোমরা এটি হুবহু সেখানে উপস্থাপন করতে পারো। তাহলে এটি তোমরা যখন বই থেকে উপস্থাপন করছো, অবশ্যই সেটি তোমরা নির্ভুলভাবে উপস্থাপন করবে এবং সেটি কিন্তু একেবারে জ্ঞানমূলকের মতোই হচ্ছে। পরের ধাপে আমরা আসি, যে প্রশ্নগুলোর উত্তর তোমরা অনুধাবন আকারে করতে। এই রকমই কিন্তু বিষয়টি চলে এসছে। অর্থাৎ সমাজকর্মের এই যে দুটো সংজ্ঞা, ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞা, এ দুটোর একটা তুলনামূলক উপস্থাপন। অর্থাৎ প্রথমটাতে তুমি লিখলে যে এই দুটো সংজ্ঞা হুবহু বই থেকে, এরপর তুমি তোমার মতো করে এখানে ব্যাখ্যা উপস্থাপন করবে যে এই দুটো সংজ্ঞা থেকে তুমি কি কি জিনিসগুলো পাচ্ছ বা দুইটা সংজ্ঞার কোনটাতে কোন বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে। এরপরে আমাদের যে তৃতীয় ধাপটি আছে, যেটিকে আমরা সৃজনশীল প্রশ্নে কি বলি, প্রয়োগ বলি। সেই প্রয়োগের ক্ষেত্রে দেখো এখানে সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি যে অনেকেই মনে করবে যে বইয়ে যে লক্ষ্য উদ্দেশ্যগুলো দিয়ে আছে এগুলো কিন্তু সরাসরি দিয়ে দিলেই বোধহয় হবে। যদি সরাসরি তোমাকে দিতে হয় বা সরাসরি দিতে চাও, তাহলে বিষয়টা কিন্তু আবার ঘুরে সেই জ্ঞানমূলকের মতো হয়ে যাচ্ছে, তাই না? একটা জিনিস অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে তুমি রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং তোমার প্রেজেন্টেশন হবে সব থেকে উন্নত মানের বা একটা সেরা প্রেজেন্টেশন। এই অংশে এসে কিন্তু তোমাকে এই যে দুটো সংজ্ঞা আছে, এই দুইটা সংজ্ঞার আলোকেই তোমাকে লক্ষ্য এবং উদ্দেশ্যটা উপস্থাপন করতে হবে। ঠিক একইভাবে ঘ অংশ, যেটা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যৌক্তিকতা, আমরা সৃজনশীল পদ্ধতিতে যেটাকে উচ্চতর দক্ষতা বলি। অর্থাৎ এই দুইটা সংজ্ঞার আলোকে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য পাচ্ছি, তার প্রেক্ষাপটে সমাজকর্ম শিক্ষা আমাদেরকে কেন গ্রহণ করতে হবে বা এটার পক্ষে যুক্তিগুলো কি কি আছে বা এর পক্ষে কি কি আমাদের বিষয়গুলো আসবে, সেটাই তোমাদের আলোচ্য বিষয় হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমটাতে চলে যাই, সমাজকর্মের সংজ্ঞা। সমাজকর্মের সংজ্ঞা সরাসরি তো আর সংজ্ঞা না, তার আগে তোমাকে একটু কিছু উপস্থাপন করতে হবে, যেটাকে সহজ কথায় তোমরা বিভিন্ন সময় বলে থাকো ভূমিকা। এখানে এই কথাটাকে আমরা নিয়ে এসেছি বা আমি নিয়ে আসি আমার ক্লাসের স্লাইডগুলোতে, সেটা হচ্ছে প্রাককথন। প্রাককথনে আমরা সমাজকর্ম কোত্থেকে আসলো বা কিভাবে আসলো এর একটা মোটামুটি ভাবে মানে সংক্ষিপ্ত আকারে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। আমরা বলছি কি যে মানুষ সামাজিক জীব, সমাজ এবং জীবন পরস্পর নির্ভরশীল, আর স্বতঃস্ফূর্ত সহযোগিতা সহমর্মিতাই হচ্ছে মানুষের এই সমাজ এবং জীবনের ভিত্তি। এই সহমর্মিতার কারণে মানুষ একে অপরকে সহযোগিতা করে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং কি বলা যায়, মানুষ জন্মগতভাবে একে অপরের সহযোগিতা এগুলো করে থাকে। আর সামাজিক জীব হিসাবে যখন মানুষ সমাজ জীবনে কল্যাণকর কিছু করার জন্য বা কল্যাণকর করার কিছু মানুষের প্রচেষ্টা, এটা ছিল মানুষের কিন্তু একটা চিরন্তন বিষয়। অর্থাৎ সেই আদিকাল থেকেই এই বিষয়টা মানুষের মধ্যে চলে এসছে। আদিকালে বা প্রাচীনকালে মানুষের জীবনযাত্রা ছিল সহজ এবং সরল প্রকৃতির। তখন সেবা ব্যবস্থা
বা মানুষের উপকারগুলো এগুলো ছিল স্বতঃস্ফূর্ত এবং সেবাদানকারীর ইচ্ছাধীন। এর সাথেও আরো দুইটা এখানে এই সনাতন সমাজ কল্যাণ যেটাকে আমরা বলে থাকি বা মানুষের সেই সেবাদান প্রক্রিয়া, এটা ছিল বিচ্ছিন্ন আর অনেকটাই ধর্মীয় মনোভাব ও বস্তুগত সাহায্য নির্ভর। অর্থাৎ সবসময় কিন্তু ধর্ম, আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে ধর্মীয় অনুপ্রেরণা এবং মানবতা বোধ থেকেই মূলত সমাজকর্মের সৃষ্টি, সেই কথাটাই কিন্তু এখানে বলছি। এই যে এইখানে যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে সনাতন সমাজ কল্যাণের যে বৈশিষ্ট্য বা রূপটা ছিল, যেটা ছিল স্বতঃস্ফূর্ত, যে সেবাদানকারী, এটা তার ইচ্ছাধীন ছিল, এটা বিচ্ছিন্ন, তারপরে ধর্মীয় অনুপ্রেরণা এবং বস্তুগত সাহায্য, এইগুলো নির্ভর ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে কি জ্ঞান বিজ্ঞানের বিকাশের ফলে তোমরা জানো যে অষ্টদশ শতাব্দীর শেষার্ধে শিল্প বিপ্লব আসলো এবং শিল্প বিপ্লব মানুষের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন, অর্থাৎ একটা ব্যাপক পরিবর্তন। এবং সেই শিল্প বিপ্লব প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা এখনো কিন্তু আছি। সেই বৈপ্লবিক পরিবর্তনের ফলে হচ্ছে কি মানুষের সমাজ জীবনে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক এসব সমস্যা বৃদ্ধি পেতে থাকে। আর এর ফলে মানুষের যখন এই সমস্যাগুলো, মানুষের সেই সনাতন সমাজ কল্যাণের যে ধারণা যে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করা, ধর্মীয় অনুপ্রেরণায় সাহায্য করা, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ তার জীবনটা এত বেশি গতিশীল হয়ে গেল যে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক বা মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা থেকে পিছিয়ে গেল। এরই প্রেক্ষাপটে উদ্ভব হলো সমাজকর্মের, যেটাকে বলা হচ্ছে যে বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি বিজ্ঞান ভিত্তিক সেবা দানকারী পেশা, আর সাথে সাথে সমন্বয় ধর্মী প্রায়োগিক সামাজিক বিজ্ঞান বা অনুশীলনের সামাজিক বিজ্ঞান। অর্থাৎ সামাজিক বিজ্ঞানের এটি সেই শাখা যে সামাজিক বিজ্ঞানের শাখাটি এখানে প্রয়োগ করা হয় বা চর্চা করা হয়। অনুশীলন যেটা, সেটা চর্চা করে। সমাজের সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টির সমাধানের লক্ষ্যে পেশাগত সমাজকর্মের শিক্ষা, এটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। অর্থাৎ যদি এই কথাটুকুর আমরা সারাংশ করি তাহলে কি হচ্ছে যে সমাজ জীবনে শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবন এত বেশি গতিশীল হয়ে গেল যে সেখানে অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক এরকম বিভিন্ন সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেল। আর এই সমস্যাগুলোকে বিজ্ঞান ভিত্তিক ভাবে বা বৈজ্ঞানিক ভাবে সমাধান করার জন্যই মূলত সমাজকর্মের নামে একটি সামাজিক বিজ্ঞানের উদ্ভব, যে সামাজিক বিজ্ঞানটি অনুশীলন ধর্মী এবং যেটি একটি আবার বর্তমান কালে পেশা হিসাবেও চিহ্নিত হয়ে আসছে। এটি মূলত সমাজকর্মের উদ্ভব। এরপর আমরা ধারণাতে আসি। ধারণাটা হচ্ছে সমাজের সৃষ্ট জটিল সমস্যাবলীর মোকাবেলায় সনাতন সমাজ কল্যাণ ব্যর্থ হওয়ায় প্রয়োজনীয় তাগিদে পেশাদার সমাজকর্মের উদ্ভব। অর্থাৎ এই যে মানুষের জীবনযাত্রা যখন খুব ব্যস্ত হয়ে গেল, মানুষের জীবনযাত্রা যখন খুব গতিশীল হয়ে গেল, তখন কিন্তু সনাতন সমাজ কল্যাণ এটা ব্যর্থ। এর প্রেক্ষিতেই আসলো পেশাদার সমাজকর্ম। পেশাদার সমাজকর্ম মূলত বহু দক্ষতা ভিত্তিক একটি পেশা। কেমন পেশা? এটি একটি সাহায্যকারী বা হেল্পিং প্রফেশন এবং সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া। অর্থাৎ সনাতন সমাজ কল্যাণে কিন্তু তাৎক্ষণিক সমাধান বা বস্তুগত সমাধান দেয়া হতো। সেই সমাধানটিকে কখনোই সায়েন্টিফিক প্রসেসে সেটি করা হতো না। মানুষের অন্ন কষ্ট আছে বা খাদ্যের কষ্ট আছে, তাৎক্ষণিকভাবে তার খাদ্যের চাহিদা মেটানো হলো। এতে করে কিন্তু সমস্যাটা তাৎক্ষণিক সমাধান করে গেল, এই মুহূর্তে বা এই বেলার খাবারটি তার জোগাড় হলো। কিন্তু পরবর্তীতে কি খাবে, আগামীকাল কি খাবে, আগামী পরশু কি খাবে, এই বিষয়টি কিন্তু আসছে না। এই জন্য সমাজকর্ম যে কাজটি করে, বিজ্ঞান ভিত্তিক ভাবে বা সায়েন্টিফিক প্রসেসে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করে। এরপরে আমরা বলছি যে সমাজ কল্যাণ এটি গতিশীল সামাজিক বিজ্ঞান হিসাবে
এর কোনো সার্বজনীন বা একক সংজ্ঞা নেই। এটা তোমরাও জানো যে তোমাদের পাঠ্য বইগুলিতে কিন্তু একাধিক সংজ্ঞা আছে। বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা তারা এই সমাজকর্মকে বিভিন্নভাবে চিহ্নিত করেছে। অ্যাসাইনমেন্টে আমাদের যে নির্দেশনা আছে, এইখানে এই নির্দেশনা অনুযায়ী আমরা দুইটি সংজ্ঞার কথা আলোচনা করব। একটি ডব্লিউ.এফ. ফ্রিডল্যান্ডার বা ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, এবং আরেকটি হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার কিন্তু একজন ব্যক্তি, জার্মান একজন নাগরিক, যিনি একজন আইনজ্ঞ ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি সমাজকর্মে বিষয়ের অধ্যাপক ছিলেন। আর এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এটি হচ্ছে সমাজকর্ম বিষয়ের একটি বিশ্বকোষ। অর্থাৎ এটা কিন্তু বই, এটা কোনো ব্যক্তি না। এই বইয়ে বা বিশ্বকোষের যে সংজ্ঞা দুটো, মানে অর্থাৎ এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক বিশ্বকোষের যে সংজ্ঞা, আর সাথে সাথে ফ্রিডল্যান্ডারের যে মতামত, এই দুটোই হচ্ছে মূলত তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের আলোচ্য বিষয়। তাহলে আমরা সরাসরি এখন দেখে নিই যে এদের সংজ্ঞা দুটি কি আছে। এটা তোমাদের বইয়েও আছে, সেখানেও তোমরা এই সংজ্ঞাটা সরাসরি দেখতে পাচ্ছ। ডব্লিউ.এফ. ফ্রিডল্যান্ডার তার ইন্টারন্যাশনাল ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে, এ প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, এই বইটি কিন্তু প্রথম প্রকাশিত হয় 1974 সালে, এই ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন এর সংস্করণ বা এডিশন হয়েছে। এই বইয়ে যে সংজ্ঞার কথাটি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক, দক্ষতা ভিত্তিক এমন একটি পেশাদারী সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক, দলীয় ও সমষ্টিগতভাবে সাহায্য করে। তাহলে সংজ্ঞাটা হুবহু তোমরা বইয়ে পেয়ে যাচ্ছ। এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি, আমাদের একজন শিক্ষার্থী আমার সাথে একদিন তার ফোনে যোগাযোগ হলো। সে আমাকে জিজ্ঞেস করলো যে স্যার, আমরা কি বাংলা এবং ইংরেজি দুটো সংজ্ঞায় লিখতে পারি? তাই বলেছিলাম যে পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় তুমি কি করতে? তা বললো যে স্যার, যে কোনো একটি লিখতাম। বললাম যে হ্যাঁ, তুমি সেটি লিখবে যেটি তুমি নির্ভুলভাবে লিখতে পারবে, বা সেটি তুমি যেটি তোমার মনে বেশি থাকবে বা যেটি তোমার মুখস্থ থাকবে। কেননা এটি তো একজন লোকের একটি উক্তি। এখানে কিন্তু কোনো, আমরা যেটাকে বঙ্গ অনুবাদ করেছি, তুমি যদি ইচ্ছা করো তাহলে কিন্তু সরাসরি তোমার বই থেকে ইংরেজি যে তোমার ফ্রিডল্যান্ডারের উক্তি আছে বা যেটাকে তোমরা কোটেশন হিসাবে চিহ্নিত করো, তুমি সেটাও দিতে পারো। যাই হোক, তাহলে ফ্রিডল্যান্ডারের কথা অনুযায়ী সমাজকর্ম একটা বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা ভিত্তিক পেশাদারী সেবাকর্ম, এবং যেটা করছে কি মানুষকে ব্যক্তিগতভাবে সাথে সাথে তার সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভের সাথে ব্যক্তিকে কখনো এককভাবে, কখনো দলগতভাবে বা দলীয়ভাবে, আবার কখনো সমষ্টিগতভাবে সাহায্য করে। তাহলে এটি গেল ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা। এরপর আমরা আসি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক। এখানে কি বলা হচ্ছে? এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্মের বিশ্বকোষ 1995 সালের যে এডিশনটি আছে বা 1995 সালের যে সংস্করণটি আছে, এখানকার ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে সমাজকর্ম এমন একটি পেশা যা মানব কল্যাণ ব্যবস্থা শক্তিশালীকরণে এবং দারিদ্র ও সামাজিক নির্যাতন বিমোচনে প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে কি বলা হচ্ছে? সমাজকর্মকে একটা পেশা বলা হচ্ছে। এটা কি করছে? মানব কল্যাণ ব্যবস্থাকে এটাকে শক্তিশালী করার জন্য সেখানে কি করা হবে? দারিদ্র এবং সামাজিক নির্যাতন এইটাকে বিমোচন করা বা এটাকে দূর করার জন্য এই বিষয়টি প্রতিশ্রুতিবদ্ধ। এবং সেখানে কি করছে? সমাজসেবা প্রদানের ক্ষেত্রে সরকারি বেসরকারি ভাবে স্বীকৃত পেশা হলো সমাজকর্ম। অর্থাৎ যে কাজগুলো করা হবে সেগুলো সরকারি বা বেসরকারি ভাবে স্বীকৃত মুখ্য পেশা।
অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বা কোনো বেসরকারি ভাবে বলতে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেও স্বীকৃত যে মুখ্য পেশা সেটাকে সমাজকর্ম বলা হচ্ছে। তাহলে আমাদের জ্ঞানের অংশটুকু গেল, অর্থাৎ ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞাটি গেল। এরপর আমরা দ্বিতীয় ধাপ, অর্থাৎ যেটিকে আমরা অনুধাবনের অংশের মধ্যে ফেলতে পারি। অনুধাবনের অংশে কি আসছে? এই দুইটার সংজ্ঞার তুলনামূলক ব্যাখ্যা। তুলনামূলক ব্যাখ্যায় আমি যদিও সংজ্ঞার কথা বলতে গিয়ে সরাসরি সংজ্ঞাটি না বলে তার সাথে কিছু ব্যাখ্যার কথা বলেছি, এখানে কিন্তু সেই বিষয়গুলোকে আরো একটু স্পষ্টীকরণ করা হয়েছে। বলা হচ্ছে ফ্রিডল্যান্ডার তার সংজ্ঞায় সমাজকর্মকে দক্ষতা সম্পন্ন সাহায্যকারী পেশা হিসেবে উল্লেখ করেছেন। তোমরা যদি এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাসটি দেখছো, তোমরা তোমাদের যে বইটি আছে, আমার এখানে যে লেখাটি আছে, এই দুইটার সাথে একটু তুলনা করো বা দুইটাকে একটু যদি কম্পেয়ার করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে তোমার বইটি একটু তুমি সাথে নিয়ে বসতে পারো। তুমি একদিকে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা আর তার সাথে সাথে এই ব্যাখ্যাটা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে এটা দক্ষতা সম্পন্ন সাহায্যকারী পেশা হিসেবে উল্লেখ করেছেন, যা মানসম্মত সেবা প্রদান করে। আমরা যদি তোমাদের সুবিধার জন্য আবার সেই সংজ্ঞাতে চলে যাই, এই যে দক্ষতা ভিত্তিক এমন একটি পেশাদারী সেবা কর্ম, সেটাকেই কিন্তু আমরা ব্যাখ্যাতে নিয়ে আসছি। তোমরা খেয়াল করো যে দক্ষতা সম্পন্ন সাহায্যকারী পেশা হিসেবে উল্লেখ করেছেন, সেখানে কি মানসম্মত সেবা। এই সংজ্ঞায় সমাজকর্মীরা সাহায্যার্থীর সাথে কোন ধরনের আচরণ করবে সেটি উল্লেখিত হয়েছে। আবারও যদি আমরা সংজ্ঞায় ফিরে যাই, ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় এখানে মানবিক সম্পর্কে একটি কথা আছে, সাথে সাথে আছে ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি। কার ব্যক্তিগত এবং সামাজিক সন্তুষ্টি বা কার সাথে মানবিক সম্পর্ক? যে সেবা গ্রহীতা বা সমাজকর্মের ভাষায় যাকে মক্কেল বা ক্লায়েন্ট বলা হয়, বা আরো যদি আমরা পরিশীলিত বাংলায় বলি, তাইলে আমরা সেখানে বলতে পারি সাহায্যার্থী, অর্থাৎ যে সাহায্য প্রার্থনা করে বা সাহায্য চায়, এইরকম মানুষের সাথে বা এইরকম একজন বিপদগ্রস্ত মানুষ, তার ব্যক্তিগত সামাজিক সন্তুষ্টি, তার সাথে একটা মানবিক সম্পর্ক তৈরির বিষয় আছে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞার মধ্যে। একটি এই যে আমরা যেটা বলছি যে সমাজকর্মী সাহায্যার্থীর সাথে কোন ধরনের আচরণ করবে, মানবিক আচরণের কিন্তু উল্লেখ আছে। আরেকটা আছে কি এই সংজ্ঞার মধ্যে, মানবের জীবনের সার্বিক কল্যাণের পাশাপাশি সমাজকর্মের মৌলিক পদ্ধতির মাধ্যমে সেবাদানের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সেখানেও যদি আমরা আবারও সেই সংজ্ঞাতে ফিরে যাই, তাহলে কি বলা হচ্ছে? ব্যক্তিকে একক, দলীয় ও সমষ্টিগতভাবে সাহায্য করা। সুপ্রিয় শিক্ষার্থী, যদিও এটা প্রথম অধ্যায়ের আলোচনা, তোমরা তো সমাজকর্মের পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছো, তাই না? আমরা যেগুলো ক্লাসে করিয়েছি, অর্থাৎ আমাদের সরাসরি ক্লাসে তোমরা যারা ছিলে অথবা অনলাইন ক্লাসেও কিন্তু আমরা সমাজকর্ম পদ্ধতি ক্লাস করিয়েছি। সেই সমাজকর্মের পদ্ধতি ক্লাসে তোমরা দেখেছো যে সমাজকর্মের 3টি মৌলিক পদ্ধতি আছে। সেই 3টি মৌলিক পদ্ধতি যদি আমরা এখানে চিহ্নিত করি এককটাকে, অর্থাৎ একজন ব্যক্তিকে এককভাবে, তাহলে এখানে ব্যক্তি সমাজকর্ম। এখানে যেটা আমরা দলীয় ভাবে বলছি সেটা হচ্ছে দল সমাজকর্ম, আর সমষ্টিগতভাবে যেটি বলছি সেটি হচ্ছে সমষ্টি সমাজকর্ম, অর্থাৎ সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন। তাহলে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞার এইটাকে যদি আমরা আমাদের ব্যাখ্যাতে বা আমাদের বিশ্লেষণে নিয়ে আসি, সেই বিশ্লেষণে কি চলে আসছে? যে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় মানব জীবনের সার্বিক কল্যাণের পাশাপাশি, সার্বিক কল্যাণ বলি অথবা সামগ্রিক কল্যাণ বলি, অর্থাৎ মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাথে সাথে মনস্তাত্ত্বিকও, কিন্তু শুধুমাত্র অর্থনৈতিকভাবে ভালো থাকা বা সামাজিকভাবে ভালো থাকা তা কিন্তু না। সমাজকর্মের লক্ষ্যের মধ্যে বা সমাজকর্মের টার্গেটের মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক সেবাটিও একটি কিন্তু বড় ব্যাপার। এই যে সার্বিক কল্যাণের এই ক্ষেত্রে মৌলিক পদ্ধতির মাধ্যমে সেবাদানের গুরুত্ব আরোপ করা হয়েছে, যেটাকে আমরা বলছি একক, দলীয় এবং সমষ্টিগতভাবে তার সন্তুষ্টি লাভ।
তাহলে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় এই ব্যাখ্যাটি আমরা পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা যারা ব্যাখ্যাটি উপস্থাপন করবে হুবহু এখান থেকে কিন্তু তোমরা কপি করবে না, বা হুবহু এটা না, তুমি তোমার মতো করে এখানে যে দিক নির্দেশনাগুলো দেয়া হলো, অর্থাৎ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞার যে আমরা ব্যাখ্যাটা নিয়ে এসছি, দক্ষতা ভিত্তিক একটি সাহায্যকারী পেশা এই একটা দিকে এসছে সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর একটা আচরণ বা পারস্পরিক সম্পর্ক, যেটা সমাজকর্মের ভাষায় বলা হয় র্যাপো বা পেশাগত সম্পর্ক, সেই দিকটিও কিন্তু এসছে। সমাজকর্মী এবং সাহায্যার্থীর কোন ধরনের আচরণ করবে, ভালো র্যাপো বিল্ড আপ না হলে কিন্তু ব্যক্তি সমাজকর্ম হোক বা দল সমাজকর্ম হোক বা সমষ্টি সমাজকর্ম হোক, কোনোটিই কিন্তু কার্যকরী হয় না। যেমন ভাবে আমরা উদাহরণ দিতে পারি একজন ডাক্তার এবং একজন রোগীর যে সম্পর্ক, অথবা একজন শিক্ষার্থী এবং শিক্ষকের যে পারস্পরিক পেশাগত সম্পর্ক। তুমি যে শিক্ষকের ক্লাস তোমার সব থেকে ফেভারিট, একই বিষয়ে আমরা একাধিক শিক্ষক ক্লাস দিই, কিন্তু যে শিক্ষককে তোমার ক্লাসটি ভালো লাগে তার সাথে কিন্তু তোমার একটি সুন্দর পেশাগত সম্পর্ক তৈরি হয়ে যায়। স্যার কি বলতে চাচ্ছেন তুমি সেটা খুব সহজভাবে উপলব্ধি করতে পারো, আবার তুমি কোনটা চাচ্ছ বা কি চাচ্ছ সেটাও কিন্তু তোমার শিক্ষক উপলব্ধি করতে পারেন। এটি হলো কিন্তু মূলত পেশাগত সম্পর্ক। এই যে পেশাগত সম্পর্কের সাহায্যার্থী, সমাজকর্মী এবং সাহায্যার্থী কোন ধরনের আচরণ করবে, তাহলে এখানে পেশাগত সম্পর্ক বা র্যাপোর কথাটি চলে আসছে। র্যাপো শুধু ব্যক্তি সমাজকর্মের বিষয় না, র্যাপো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এই সকল ক্ষেত্রে কিন্তু র্যাপোর দরকার আছে। আর তার সাথে 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 আসছে সমাজকর্মের পদ্ধতিগুলোর বিষয়, কেননা পদ্ধতিবিহীন সমাজকর্ম হচ্ছে সমাজ কল্যাণ বা সমাজ সেবা, সেটি কিন্তু আর সমাজকর্মে থাকছে না। সমাজকর্ম আমরা যদিও তোমাদের একটু বলে রাখি, বিভিন্ন রাস্তাঘাট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা পোস্টার, তারপরে তোমার বিভিন্ন ফেস্টুন বড় বড় দেখি যে বিশিষ্ট সমাজকর্মী। এখানে কিন্তু আমরা যারা সমাজকর্মের শিক্ষার্থী, আমাদের কিন্তু একটু আপত্তি হয় যে না, তারা সমাজকর্মী না, তারা সমাজ সেবক হতে পারে। সমাজকর্ম যেহেতু একটা পেশা বা এটার জ্ঞানের দরকার আছে, বা এটাকে ওই যে পেশা হয় কি, এই যে পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমে যারা এরকম সমাজকর্মী হিসাবে নিজেদেরকে সমাজে চিহ্নিত করতে চায় বা প্রতিষ্ঠিত করতে চায়, তারা অবশ্যই সমাজসেবক এবং বড় বড় সমাজসেবক, কিন্তু তারা সমাজকর্মী না। যেমন আমরা বলতে পারি এ প্রসঙ্গে আর কি তোমাদের উদাহরণ হিসাবে দেওয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, তিনি সমাজ সংস্কারক। রাজা রামমোহন রায়, তিনি সমাজ সংস্কারক। পাশাপাশি যদি আমরা হাজী মোহাম্মদ মহসিনের কথা ধরি, হাজী মোহাম্মদ মহসিন হলেন সমাজসেবক। তাদেরকে কিন্তু কখনোই দেখবে তুমি সমাজকর্মের বই কিন্তু তাদেরকে সমাজকর্মী হিসাবে চিহ্নিত করা হয়নি। এই হলো বিষয়টা। তাহলে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটির ব্যাখ্যা আমরা গেলাম। এরপরে আমরা চলে আসি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটিতে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক এইখানকার যদি যে সংজ্ঞাটি আছে, সেই সংজ্ঞাটিকে আমরা যদি দেখি যে এখানে সমাজকর্মকে একটি পেশা এবং সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের মাধ্যমে মানব কল্যাণকে শক্তিশালী করা এবং টেকসই করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তোমরা জানো যে ডেভেলপমেন্টের এখন নতুন একটি কনসেপ্ট এসছে, সেটি হচ্ছে টেকসই উন্নয়ন। এই টেকসই উন্নয়ন অর্থাৎ উন্নয়ন করে দিলাম, পরে সেটি নষ্ট হয়ে গেল। একটি রাস্তা আমি সংস্কার করলাম বা রাস্তা ঠিক করলাম, একটি বছর বা 2টি বছর ব্যবহার করার পর সেই রাস্তা একেবারে ভেঙে চুরে নষ্ট হয়ে গেল, তা কিন্তু না। টেকসই হচ্ছে যে জিনিসটা দীর্ঘদিন ব্যাপী থাকবে বা যেটির উপকারটা একটা সুদূর প্রসারী উপকারে রূপান্তরিত হবে, এটাই হচ্ছে টেকসই। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞায় মানব কল্যাণকে শক্তিশালী করা এবং টেকসই করার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। যে শুধুমাত্র ডেভেলপমেন্ট, তাৎক্ষণিক ডেভেলপমেন্ট না, উন্নয়নটা তাৎক্ষণিক না। যদি তাৎক্ষণিক উন্নয়নের কথায় আসি, তাহলে তো আমাদের সমাজ কল্যাণই ভালো ছিল, সমাজকর্মে তো আর আসার দরকার ছিল না, তাই না? এক খিদা লেগেছে, খেয়ে ফেললাম, বাস। রাতে কি খাবো, অন্য বেলায় কি খাবো, পরের দিন কি খাবো, তারপরের দিন কি আবার প্রয়োজন আছে, সেটার কিন্তু না। এই যে তাকে যদি আমরা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে
তা তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করে দীর্ঘমেয়াদী একটি রাস্তা দেখানো যায়, এই দীর্ঘমেয়াদী রাস্তা অনুযায়ী চলে সে যখন তার পরের দিন সে যখন তার খাদ্য সংগ্রহ করতে পারবে বা জোগাড় করতে পারবে, এটি হচ্ছে টেকসই উন্নয়ন। এটি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞার মধ্যে এসছে। সাথে সাথে এসছে কি, এই মৌলিক পদ্ধতির পাশাপাশি তোমরা জানো ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় যেটা এসছে মৌলিক পদ্ধতির গুরুত্ব আরোপ করা হয়েছে, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞায় কিন্তু মৌলিক পদ্ধতির পাশাপাশি সহায়ক পদ্ধতিরও কিন্তু এখানে বিষয়টি এসছে। কেননা মৌলিক পদ্ধতিগুলোকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই সেখানে সহায়ক পদ্ধতি প্রয়োজন আছে, সেই সহায়ক পদ্ধতির কথা বলা হয়েছে। এছাড়াও আরেকটা কথা আমরা বলা হচ্ছে বিভিন্ন মডেল, অর্থাৎ এই পদ্ধতির বাইরেও কিন্তু এখন সমাজকর্মের যারা বড় বড় চিন্তাবিদ বা মনীষী তারা কিন্তু সমাজকর্মকে দুইটা আসপেক্টে চিন্তা ভাবনা করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। একটি ব্যষ্টিক সমাজকর্ম আর একটি সমষ্টিক সমাজকর্ম, যেরকম ইকোনমিক্সে বা অর্থনীতিতে আছে ব্যষ্টিক অর্থনীতি, সমষ্টিক অর্থনীতি, ঠিক একইভাবে কিন্তু এরকম সমাজকর্মের মডেল দাঁড় করানোর উল্লেখ আসছে। আধুনিক বইগুলোতে যদি তোমরা আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করো, অথবা তোমরা যদি তোমাদের মধ্যে থেকে কেউ যদি ভবিষ্যতে সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করো, তখন দেখবে যে ম্যাক্রো সোশ্যাল ওয়ার্ক এবং মাইক্রো সোশ্যাল ওয়ার্ক এই বিষয়গুলো কিন্তু এসে গেছে। তাহলে এটি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের যে সংজ্ঞাটি সেটির ব্যাখ্যা গেল। তোমরা যদি আবারও সেই জায়গায় যেতে চাও, অর্থাৎ এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক কি বলছে সেই ব্যাখ্যাতে আমরা যাচ্ছি। সমাজকর্ম এমন একটি পেশা যা মানব কল্যাণ ব্যবস্থা শক্তিশালীকরণ, এই যে টেকসই, এবং যেখান থেকে দারিদ্র ও সামাজিক নির্যাতন বিমোচনে প্রতিশ্রুতিবদ্ধ। একজন আরেকজনকে আঘাত করা বা একজন আরেকজনকে মানসিক কষ্ট দিয়ে এটা কিন্তু নির্যাতন না। আমরা যে দারিদ্র্যের মধ্যে পড়ি, আমরা যে নিরক্ষরতার মধ্যে আছি, আমরা যে অজ্ঞতাকে আমরা চর্চা করি, এটাও কিন্তু এক ধরনের সামাজিক নির্যাতন। এই যে সমস্ত ধরনের সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি বা সামাজিক অনাচার, এই সবগুলো কিন্তু আসে সেখানে কি হচ্ছে, এটাকে দূর করাতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই যে শক্তিশালীকরণ বলা হচ্ছে, এটাই কিন্তু টেকসই উন্নয়ন। এর সাথে তোমরা আরেকটি লক্ষ্য করো যে প্রদানের ক্ষেত্রে সরকারি বেসরকারি ভাবে স্বীকৃত মুখ্য পেশা, সরকারি বেসরকারি ভাবে স্বীকৃত মুখ্য পেশার কথা যখন চলে আসছে, তখনই কিন্তু মৌলিক পদ্ধতির সাথে সহায়ক পদ্ধতির বিষয়টা চলে আসে। কেন চলে আসে? মৌলিক পদ্ধতি আমরা যখন প্রয়োগ করছি, এটার ফলাফল কি পাচ্ছি, সামাজিক গবেষণা বা সমাজকর্ম গবেষণা না হলে সেটাকে আমরা বুঝতে পারছি না। আবার যখন সেবা দিতে যাচ্ছি, আমরা ব্যক্তিকে সেবা দিই, দলকে সেবা দিই, অথবা সমষ্টিকে সেবা দিই, সেটা উপজেলা সমাজসেবার মাধ্যমে হোক, সেটা সহজ সমাজসেবার মাধ্যমে হোক, অথবা যাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বলি, অর্থাৎ যারা বিভিন্নভাবে একটু অনগ্রসর আছে, শারীরিক প্রতিবন্ধী, অথবা শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে তো দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে তোমার বাক প্রতিবন্ধী, এই সকল ধরনের প্রতিবন্ধী চলে আসে। আবার অর্থনৈতিক প্রতিবন্ধীর মধ্যে দরিদ্র মানুষ চলে আসে, তারপরে চলে আসে হচ্ছে ভিক্ষুক, তারপরে চলে আসে যারা বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে থাকে, এইরকম যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, তাদের সেবা প্রদান করার জন্য কিন্তু আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে উপজেলা সমাজসেবা এবং শহর সমষ্টি উন্নয়ন এগুলো কিন্তু সরাসরি কাজ করে থাকে। আবার তোমরা যদি অনেক বড় বড় হাসপাতালে, যেমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখবে হাসপাতাল সমাজসেবা কর্মকর্তার কার্যালয় হিসেবে একটা আছে, যেখানে দুস্থ অসহায় রোগীরা ওষুধ কিনতে পারে না, অথবা তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা উপকরণের সহায়তা প্রয়োজন হয়, সেই হাসপাতাল সমাজসেবা থেকে তাদেরকে সহায়তা প্রদান করা হয়। তাহলে এই যে বিভিন্ন অফিসের মাধ্যমে বা বিভিন্ন দপ্তরের মাধ্যমে যে সেবা প্রদান করা হয়, এটি কিন্তু সমাজ কল্যাণ প্রশাসন, যেটি আমাদের সমাজকর্মের একটা উল্লেখযোগ্য সহায়ক পদ্ধতি। আর সর্বশেষ আছে কিন্তু সামাজিক কার্যক্রম। সামাজিক কার্যক্রমটা কি? সামাজিক কার্যক্রমটা হচ্ছে সমাজকর্মের মধ্যে সেই একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার, অনাচার, এইগুলো রোধ করার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেটাকে আইনে রূপান্তর করা। আমার বিভিন্ন শিক্ষার্থী, তোমরা
তোমাদের অন্তত স্কুল লাইফ থেকে একটি বিষয়ের সাথে তোমরা খুব পরিচিত, সেটি হচ্ছে ইভটিজিং। একসময় কিন্তু ইভটিজিং সম্পর্কে কোনো আইন বা এটার কোনো প্রয়োগও ছিল না, এটাকে খুব হালকা বা সাধারণভাবে দেখা হতো। যখন এটা একটা প্রকট সমস্যার আকার ধারণ করলো, তখন কিন্তু আগে জনগণের মধ্যে বা জনমনে একটা সচেতনতা সৃষ্টি, এই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে গার্লস স্কুলগুলোতে বা যেগুলি বালিকা বিদ্যালয়, এইগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা, পোস্টার, বিভিন্ন সভা, সেমিনার, এমনকি বিভিন্ন বিজ্ঞাপনেও কিন্তু এগুলো প্রচার করা হয়েছে। এগুলো করার ফলে যখন জনমত সৃষ্টি হলো, তখন কিন্তু সরকার এটাকে আইনে রূপান্তরিত করলেন। এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি, যেটাকে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেটিকে সামাজিক আইনে রূপান্তরিত করা হয় এবং এইভাবে সমাজের উন্নয়ন ঘটানোর চেষ্টা করা হয়, সেটাকেই বলা হয় সামাজিক কার্যক্রম। এই সামাজিক কার্যক্রমটা তারপরে সমাজকর্ম প্রশাসন, সমাজ কল্যাণ প্রশাসন এবং সমাজকর্ম গবেষণা, এই জিনিসগুলোই কিন্তু মূলত সহায়ক পদ্ধতি। তাইলে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞায় মৌলিক পদ্ধতির পাশাপাশি, অর্থাৎ ব্যক্তি, দল এবং সমষ্টির পাশাপাশি কিন্তু এই সহায়ক পদ্ধতি এবং বিভিন্ন মডেলের কথা সেই তার সংজ্ঞার মধ্যে এসছে। এখন এই দুইটা সংজ্ঞাকে যদি আমরা একটু তুলনা করি, এ তো দুইটা সংজ্ঞার ব্যাখ্যা হলো। এখন আমরা যদি তুলনায় যাই, উভয় সংজ্ঞায় সমাজকর্মকে কি বলা হয়েছে? একটি অনুশীলনধর্মী পেশা এবং সমস্যা সমাধানকারী কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে। আমাদের যে ব্যাখ্যার মধ্যে কিন্তু তোমরা এটা পাচ্ছ। তারপর বলা হচ্ছে সমস্যাগ্রস্ত মানুষের নানাবিধ সমস্যার সমাধানের মাধ্যমে সমৃদ্ধ ও কল্যাণময় জীবনের সুযোগ লাভের উল্লেখ রয়েছে। দুইটা সংজ্ঞাতেই কিন্তু মানুষের যে বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক, এইগুলো সমাধানের মাধ্যমে মানুষকে সমৃদ্ধ এবং কল্যাণময় জীবন লাভ করার একটা বিষয় এখানে এসছে। দুইটা সংজ্ঞাতেই কিন্তু আরো একটা জিনিস এসছে, যে কোনো সমস্যা, এটা যদি আমরা একটু গভীর থেকে লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নমূলক। এইটা কিন্তু যে কোনো সমস্যার সমাধানের কিন্তু একটা মডেল। সেই মডেলটা কি? যেটাকে পারা যাবে, হওয়ার আগে যেটা করা, এই যে সমস্যাটা সমাজে বর্তমান আছে বা সমাজে আছে, সেটাকে সমাধান করা হচ্ছে প্রতিকার, আর প্রতিরোধ হচ্ছে সমস্যা সৃষ্টির আগে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা হচ্ছে প্রতিরোধ। আর সর্বশেষ হচ্ছে উন্নয়নমূলক, সেটা হচ্ছে যে এই প্রতিরোধ এবং প্রতিকারের সমন্বয়ে যেটা করা, সেটাই হচ্ছে উন্নয়নমূলক। এই ত্রিধারা, অর্থাৎ তিনটে ধারা, প্রতিরোধ করা মানে হয়ে গেছে সেটাকে ভালো করা, হতে না দেয়া, এবং ভবিষ্যতে যেন আদৌ না হয়, বা যেটা আবার তো একবারে যে এটা বন্ধ হয়ে থাকবে, কেননা সমাজ তো গতিশীল, এটা যে একবারে বন্ধ করে দেওয়া যাবে তা তো না, আবার হতে পারে। এইরকম ব্যবস্থার জন্যই উন্নয়নমূলক। এই তিন ধারার কিন্তু ইঙ্গিত এই দুটো সংজ্ঞার মধ্যে আছে। তাইলে এই দুইটা সংজ্ঞার আলোচনায় আমরা কি বলতে পারি? যে সমাজকর্মের প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু, পাঠের গুরুত্ব, এই দুইটা সংজ্ঞা ইঙ্গিত বহন করে। তাইলে এই গেল আমাদের সংজ্ঞা। আমরা আমাদের নির্দেশনার তৃতীয় অংশে আসি, সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে মূলত আমাদের যে প্রদত্ত সংজ্ঞা আছে, অর্থাৎ ফ্রিডল্যান্ডার এর সংজ্ঞা এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের যে ধারণাটা দিয়ে আছে, এই দুইটার আলোকে কিন্তু আমাদেরকে মূলত লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করতে হবে। আর যদি সরাসরি বইয়ে যা দিয়ে আছে সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের কি বলা যায়, সৃজনশীলতা থাকছে না। যদিও তোমরা বলতে পারো যে স্যার আপনি তো ক্লাস নিয়ে নিচ্ছেন, তাহলে আমার সৃজনশীলতা কি থাকলো? না, আমি তোমাকে কিন্তু শুধুমাত্র নির্দেশনা দিচ্ছি যে তুমি এই পথে বা এইভাবে তুমি এগিয়ে যাবে, তুমি এটি হুবহু লিখবে তা কিন্তু না। যাই হোক, আমরা আসি। আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন বিষয়ের, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের যে শাখাগুলো আমরা নিজেরা অধ্যয়ন করি, সেখানে কিন্তু একটা কথা আমরা বারবার বলি, যে কোনো বিষয়ের অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য, আমরা বলি পৌরনীতি বা সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য, অনেক সময় লক্ষ্য এবং উদ্দেশ্যকে কিন্তু আমরা এক করে ফেলি।
এই জন্য এই বিষয়টাকে একটু আমরা গভীরভাবে খেয়াল করি যে লক্ষ্য কি। লক্ষ্যটা হচ্ছে কোনো কিছু অর্জনের আশা, হোপ টু অ্যাচিভ। তুমি যে লেখাপড়া করছো বা তুমি এই অ্যাসাইনমেন্টটি লিখছো, এখানে তোমার লক্ষ্যটা কি? ভালো একটি ফলাফল করার আশা, এটা তোমার লক্ষ্য। আর উদ্দেশ্য ট্রাইং টু অ্যাচিভ, অর্থাৎ অর্জনের জন্য চেষ্টা। কি অর্জনের জন্য চেষ্টা? একটা ভালো রেজাল্ট বা পরবর্তীতে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য দেশের সেরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ আমরা আশাই করতে পারি যে আমাদের যে দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি অথবা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি, এইরকম পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যয়ন, ওইখানে যাওয়ার উদ্দেশ্য। এখানে যাওয়ার উদ্দেশ্যের জন্য তোমাকে কি করতে হচ্ছে? আগে লক্ষ্যে আসতে হচ্ছে, তারপরে তুমি হোপ টু অ্যাচিভ, প্রত্যাশা করছো, আর তারপরে ট্রাইং টু অ্যাচিভ। এটাই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য। আমরা যদি সেই সংজ্ঞার আলোকে বলতে যাই, তাহলে সংজ্ঞার আলোকে আমরা লক্ষ্যগুলো আমাদের এরকম চলে আসে। আমরা যদি, আমাদের সব থেকে ভালো হতো এটা যদি আমাদের সরাসরি ক্লাস হতো, আমরা দুইখানে, আমি যেখানে আছি এইখানে কিন্তু আমি পাশাপাশি সংজ্ঞাটিকে এনে তোমাদের সাথে আলোচনা করতে পারতাম, তাহলে সেটা বোধহয় আমার কাছে বেশি ভালো হতো। যাই হোক, যেহেতু পারছি না, তোমরা একটু এই ক্লাসটি যখন ফলো করবে, আবারও বলি, একটু সংজ্ঞা দুইটাকে সামনে নিয়ে তুমি যদি এই লক্ষ্যগুলোকে দেখো, তাহলে কিন্তু তোমার পুরো বিষয়টি চলে আসবে। আর এই লক্ষ্যগুলির পূর্ণাঙ্গ ব্যাখ্যায় আমি যাব না, অথবা পূর্ণাঙ্গ ব্যাখ্যা কিন্তু তোমরা যখন উপস্থাপন করবে, তোমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যা লিখবে, কেননা সেটাই হবে তোমার সৃষ্টিশীলতা বা সেটাই হবে তোমার সৃজনশীলতা। ওই দুটা সংজ্ঞাকে আমরা বিশ্লেষণ করে, বা আমরা বলতে চাই না, একেবারে একান্তভাবে বলি যে ব্যক্তি আমি ওই দুইটা সংজ্ঞাকে বিশ্লেষণ করে আমি এইরকম কিছু একটা আমার দৃষ্টিতে বেরিয়েছে। তোমার এর থেকে আরো বেশি উন্নত মানের হতে পারে, বা তোমার উপস্থাপনটা আরো চমৎকৃত হতে পারে। এখানে লক্ষ্য উদ্দেশ্য সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি বা ব্যাখ্যা করি, সেই ব্যাখ্যা বা বিশ্লেষণের মধ্যে আমাদের চলে যাচ্ছে যে মানুষের সামগ্রিক কল্যাণ। সকল মানুষ যখন বলি, সকল মানুষের ওই যে সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, তার মধ্যে সামগ্রিক কল্যাণ বিষয়টি চলে আসে। আরেকটি বিষয় চলে আসে মৌলিক মানবিক চাহিদা পূরণ। মৌলিক মানবিক চাহিদা এত বেশি গুরুত্বপূর্ণ যে শুধু মানুষ হিসাবে না, আমরা যখন মাতৃগর্ভে ভ্রূণ হিসাবে ছিলাম তখন থেকে কিন্তু আমার মৌলিক চাহিদার আরম্ভ হয়ে গেছে, এবং আমি যখন মৃত্যুবরণ করব, আমার শেষকৃত্য পর্যন্ত আমার এই মৌলিক চাহিদা থাকবে। বিশ্বাস হচ্ছে না? চিন্তা করে দেখো, যখন আমাকে একটা আবরণ দেয়া হবে, মুসলিম ভাষায় যদি আমি বলি, যেটিকে আমরা কাফন বলছি, তাহলে আমার মৃত্যুর পরেও কিন্তু আমার বস্ত্র বা আবরণের দরকার আছে। তাহলে মৌলিক চাহিদার ব্যাপ্তি, সেই আমি মাতৃগর্ভে থাকা থেকে মায়ের স্বাস্থ্যের জন্য খাদ্যের প্রয়োজন হয়েছে, মায়ের চিকিৎসার প্রয়োজন হয়েছে, ভালো মন মানসিকতার জন্য মায়ের চিত্ত বিনোদনের দরকার হয়েছে, তাহলে সবগুলো চলে আসছে আমার মাতৃগর্ভে থাকা থেকে শুরু করে, এবং আফটার ডেথ, আমার শেষকৃত্য বলো বা যাই কিছু বলো, সেই দাহ করাই অথবা কবর দেয়া, সেখানেও কিন্তু আমার চাহিদা থাকছে। তাহলে মৌলিক চাহিদা পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা ওই সংজ্ঞা দুটির আলোকে শুধু না, সমাজকর্মের অন্যান্য মনীষীদের যে সংজ্ঞা আছে সেখানেও কিন্তু এই জিনিসটি ফুটে উঠেছে। একইভাবে সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন, অর্থাৎ একজন মানুষ যার যার নিজস্ব একটা কিন্তু সামাজিক ভূমিকা আছে। আমি আমার শিক্ষক হিসাবে এক ধরনের ভূমিকা, এই শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমি আসছি, আমি যখন পরিবারের সাথে থাকছি, আমার সন্তানের প্রতি এক ধরনের ভূমিকা। ঠিক একইভাবে আমার যিনি স্পাউস থাকছেন তার প্রতি আমার এক ধরনের ভূমিকা। আমি যখন বন্ধুদের সাথে কোনো খেলার মাঠে বা আড্ডায় থাকছি, তখন এক ধরনের ভূমিকা। এই যে বহুমুখী মানুষ ভূমিকা পালন করে, এটাই তার সামাজিক ভূমিকা। এই সামাজিক ভূমিকা পালন করার জন্য কিন্তু একটা সক্ষমতা চাই, সেই সামাজিক ভূমিকা পালনের ক্ষমতার উন্নয়ন। এরপর বলা হচ্ছে ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান। ব্যক্তি পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান, তোমরা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা রাজশাহী কলেজে এসছো, বিশেষ করে
যারা আমাদের 2021 সালের শিক্ষার্থী, তোমরা তো কিছুদিন হলো ক্লাস করেছো, তাই না? তুমি বলো যে তোমার যে কলেজের পরিবেশ, ইতোমধ্যে তুমি যে পরিবেশ, যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ থেকে এসছো, আর এখানকার পরিবেশ কি তোমাকে আরো একটু ভালো পরিবেশের মধ্যে আরো ভালো পড়াশোনা করার, বা তুমিও কিন্তু সেই পরিবেশের সাথে কি করেছো, সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছো। কি সামঞ্জস্য বিধান করেছো? রেগুলার ক্লাস করেছো। সকাল 8টার ক্লাস তুমি কিন্তু ঠিক হাজির হয়েছো, কারণ এখানে দেখেছো যে অধিকাংশ শিক্ষার্থী সকাল 8টার ক্লাসে উপস্থিত হচ্ছে। আবার লাঞ্চের পরে যে ক্লাস, সে ক্লাসেও তুমি কিন্তু সামঞ্জস্য বিধান করে থেকেছো। তুমি নিয়মিত কলেজে শুধু আসা না, তোমার ইউনিফর্ম থেকে শুরু করে তোমার পায়ের যে শু বা স্যান্ডেল, সেটা থেকে শুরু করে তোমার মাথার গেট আপ, সব কিন্তু তুমি সুন্দরভাবে পালন করেছো। আমাদের মধ্যে কিছু কিছু শিক্ষার্থী তোমরা দেখেছো যারা কিন্তু একটা এক্সট্রা আবরণ বা বোরখা ব্যবহার করে। অনেকের কিন্তু কলেজ ইউনিফর্মের মতোই কিন্তু তার বোরখার কালারটি ছিল। এটাই কিন্তু সামঞ্জস্য বিধান। বা তোমার যতই দামি শার্ট থাক, তোমাকে কিন্তু সেই গ্রামীণ চেকের, নীল গ্রামীণ চেকের তোমাকে কিন্তু ড্রেস পরে আসতে হয়েছে। এটাই হলো সামঞ্জস্য বিধান। তাহলে ব্যক্তি এবং পরিবেশের মধ্যে একটা সামঞ্জস্য বিধান, এটা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপর বলা হচ্ছে সুপ্ত প্রতিভা বিকাশ, সাধন ও স্বাবলম্বন অর্জন। সুপ্ত বিকাশ, সুপ্ত প্রতিভার বিকাশ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রতিভা আছে, সেইটাকে যখন কাজে লাগানো যায় তখনও কিন্তু তার স্বাবলম্বন অর্জন হয়। আর যখন স্বাবলম্বন অর্জন হয় তখন সে কিন্তু সামাজিক ভূমিকাটা যথার্থভাবে পালন করতে পারে। অর্থাৎ এখানে যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা বলছি পরস্পর কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। তারপর পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন। তুমি সামাজিক ভূমিকা পালন করতে যাও অথবা সামঞ্জস্য বিধান করতে যাও, তার পরিকল্পিত এবং গঠনমূলক পরিবর্তন লাগবে। আর পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন কেন লাগবে? সমাজ হচ্ছে গতিশীল। যে জিনিসটা গতিশীল, পরিবর্তন হবে, ভালো পরিবর্তন নাও, খারাপ হয়ে যাবে, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। তাহলে সেটাকেই আমাদের সমাজকর্মের লক্ষ্য হচ্ছে যে পরিবর্তন যেহেতু হবেই, তাহলে সেটাকে অবশ্যই পরিকল্পিতভাবে এবং গঠনমূলক পরিবর্তন করতে হবে। এরপর আসছে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ। বাঞ্ছিত যে ধরনের আর্থসামাজিক পরিবেশ আমরা চাই, সেটি হচ্ছে আমাদের বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ। এটাও কিন্তু ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা বা এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কে এই কথাটি কিন্তু ভালো মতো এসছে। এরপর বলা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন। ওই যে ব্যক্তিকে তার কি করব, সামাজিক ভূমিকা পালনের ক্ষমতা করব। সামাজিক ভূমিকা পালনের ক্ষমতা করে দিলেই কিন্তু সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন হবে। এরপর আছে সামাজিক সম্পদের সদ্ব্যবহার ও উন্নয়ন। সামাজিক সম্পদ বলতে কিন্তু এখানে মানুষ থেকে শুরু করে, আমরা সম্পদ বলতে সাধারণত টাকা পয়সা, জমি জায়গা, ঘরবাড়ি ইত্যাদি বুঝি, তা না। মানুষও কিন্তু একটা সম্পদ। আমরা যে পরিবেশের মধ্যে থাকছি এটিও আমাদের সম্পদ। সব কিছু মিলাই কিন্তু সম্পদ। এটাকে আমরা বলছি যে সামাজিক সম্পদ। এটা সদ্ব্যবহার, সাথে সাথে এটার উন্নয়ন করা, এর সাথে জনগণের অংশগ্রহণ নিশ্চিত। আমরা যে বলছি যে সেবাদান বা সেবার কথা, অথবা যে সামাজিক ভূমিকা পালনের কথা, অর্থাৎ এই 10টির মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি, যেহেতু আমাদের একটা নির্ধারিত মানের মধ্যে লিখতে হবে। তবে হ্যাঁ, তোমাদের জন্য সুযোগ থাকছে, তোমরা কেউ যদি চাও এটিকে কিন্তু তোমার মতো করে আরো সুন্দরভাবে তুমি এটিকে উপস্থাপন করতে পারো। পরবর্তীতে আমরা চলে আসি যে সমাজকর্ম শিক্ষার পক্ষে যৌক্তিকতা। সমাজকর্ম শিক্ষা বা সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা না, কিন্তু ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের যে সংজ্ঞা দুইটি আমরা শুরুতে আলোচনা করেছি, তার প্রেক্ষাপটে সমাজকর্ম শিক্ষার কি যৌক্তিকতা আছে। এখন তোমার মনে মনে হতে পারে যে আমি তো অন্য সাবজেক্ট না পছন্দ করে এই সাবজেক্ট পছন্দ করেছি একটু বেশি নাম্বার পাওয়ার জন্য, স্যার এটাই হলো আমার সমাজকর্ম শিক্ষার যৌক্তি, মানে পক্ষে যৌক্তিকতা বা যুক্তি। তা কিন্তু না। আমরা এখানে যে আলোচনাটা করছি যে সমাজকর্ম যেহেতু একটি পেশা, শুধু পেশাদার ব্যক্তি যে সমাজকর্ম পাঠ করবে বা সমাজকর্ম শিখবে তা কিন্তু না। আমরা ওই দুইটা সংজ্ঞার আলোকে বলতে পারি সাধারণ মানুষেরও কিন্তু সমাজকর্ম শিক্ষার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে সেই পক্ষে আমরা যুক্তিগুলো একটু নিয়ে আসি। বলা হচ্ছে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা নির্ভরশীল একটি পেশা এবং প্রায়োগিক সামাজিক বিজ্ঞান, যে সামাজিক বিজ্ঞানটা প্রয়োগ করা হচ্ছে। আধুনিক সমাজের
পরস্পর সম্পর্কযুক্ত জটিল ও বহুমুখী সমস্যা সমাধানের জন্য প্রয়োজন বিশেষ জ্ঞান, দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানেই কিন্তু ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞার গুরুত্ব বা সংজ্ঞার মাহাত্ম্য, যে শুধুমাত্র এটা পেশা, প্রায়োগিক সামাজিক বিজ্ঞান ঠিক আছে, কিন্তু আধুনিক সমাজে যে পরস্পর জটিল সম্পর্কযুক্ত ব্যবস্থা বা বহুমুখী সমস্যা, এটি সমাধানের জন্য এর জ্ঞানটি যোগ্যতা সম্পন্ন কি গড়ে তুলবে? মানব সম্পদ। অর্থাৎ যে সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করবে না, সে কিন্তু এ সম্পর্কে সচেতন থাকবে। আমার সব কাজের জন্য আইন প্রয়োগ করার দরকার হয় না। আমি যখন সচেতন মানুষ হই, আমি যখন রাস্তাতে গাড়ি চালাই, তখন কি করি? সেটা আমার বাইসাইকেল হতে পারে, সেটা আমার বাইক হতে পারে, সেটা আমার প্রাইভেট কার হতে পারে, আমি কি করি? বাম দিক দিয়ে চালাই। রাস্তায় যখন আমি হেঁটে চলাচল করি, ফুটপাথ ব্যবহার করি, যেখানে ফুটপাথ নাই সেখানে আমি ডান দিক দিয়ে হাঁটি। তাহলে এই যে এটা আসে কি করে? আমার সচেতনতা থেকে। আর এই সচেতনতা এটা আমার কি? জ্ঞান, দক্ষতা, এটা আমাকে সচেতন নাগরিক হিসাবে বা সচেতন মানব সম্পদ হিসাবে তৈরি করে। আর এই যে সচেতন মানব সম্পদ হিসাবে আমার তৈরি হচ্ছে, এখানে কিন্তু সমাজকর্ম শিক্ষার পক্ষে যৌক্তিকতা। শুধুমাত্র এখানে আমরা পরের ইয়েতেই বলছি দক্ষ সমাজকর্মী নাই, সকল শ্রেণীর মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য সমাজকর্ম শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা প্রয়োজন, বা সেখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানে আমরা একটু ভাবে নিয়ে এসেছি পেশাদার সমাজকর্মী, ওই কথাটাকে আর একটু করে বলছি, পেশাদার সমাজকর্মী নয়, সচেতন ব্যক্তি মাত্রই সমাজকর্ম শিক্ষার পক্ষে কি কি যুক্তি আছে। এক হচ্ছে সমাজ সম্পর্কে জ্ঞান। যখন আমি সমাজ সম্পর্কে আমি জ্ঞান লাভ করতে পারবো বা জ্ঞান লাভ করব, একেবারে সেই প্রাচীন সমাজ থেকে যদি আসি, তাহলে কি হচ্ছে? সমাজের বিভিন্ন কাঠামো, সমাজের বিভিন্ন উপাদান, সমাজের সৃষ্টি, সমাজের যে মানুষের মধ্যে যে সামাজিক স্তর বিন্যাস, এই সকল বিষয়ে আমার ধারণা থাকবে। এরপর হচ্ছে আর্থসামাজিক সমস্যা সম্পর্কিত জ্ঞান। কোনটি আমাদের কি ধরনের সমস্যা, এই সমস্যা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। সমাজকর্মীদের তো লাগবেই, সাথে সাথে সাধারণ মানুষেরও আমরা বলছি যে সচেতন মানুষ মাত্রই সমাজকর্মের শিক্ষার প্রয়োজন আছে। বা এটাকে যদি আমরা, এটা তো আমরা একটু কি বলা যায়, ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে বলি, আমরা যদি একটু ব্যাপক দৃষ্টিকোণ থেকে বলি, সচেতন মানুষ মাত্রই কিন্তু সামাজিক বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তোমার 9-10 পড়া দেখো। তুমি 9-10 তুমি মানবিক শাখায় থাকলে সেটাতে মানে নাই। তুমি যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী ছিল, বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা কিন্তু সামাজিক বিজ্ঞান বলে কিন্তু একটা 100 নম্বরের একটা বিষয় পড়েছো। অর্থাৎ তুমি বিজ্ঞানের শিক্ষার্থী হলেও কিন্তু তোমার সামাজিক বিষয় সম্পর্কিত জ্ঞানটা প্রয়োজন পড়ছে। কেন পড়ছে? বিজ্ঞান বিষয়কে তুমি তোমার পড়ার মাধ্যম হিসাবে নিচ্ছ, কিন্তু সমাজের সদস্য হিসাবে বা সামাজিক জীব হিসাবে সমাজ সম্পর্কে তো তোমার একটু ধারণা থাকা উচিত, তাই না? সেই ক্ষেত্রে এই যে আর্থসামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সমাজকর্মের জ্ঞান বা বিভিন্ন সামাজিক বিজ্ঞানের যে শাখাগুলো আছে, এই জ্ঞানের প্রয়োজন আছে। তারপরে হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ভাবে সমস্যার সমাধান। যে সমস্যাগুলো আমরা সমাধান করব বিজ্ঞান ভিত্তিক ভাবে বা বৈজ্ঞানিক ভাবে, তাহলে আর্টসের বিষয় বা সমাজের বিষয়, এখানে আবার কি সায়েন্স আমরা লাগাবো? সমস্যাটার স্থায়ী সমাধানই হচ্ছে কিন্তু বিজ্ঞান ভিত্তিক সমস্যার সমাধান। এই বিষয়টা এসছে। এরপর বলা হচ্ছে ত্রিবিধ ভূমিকা। ত্রিবিধ ভূমিকা তোমরা তো জানো, প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়ন। সমাজকর্ম যারা এ সম্পর্কিত জ্ঞান অর্জন করবে, তারা কিন্তু সমস্যার সমাধান করার জন্য এই যে কোনো একটা ভূমিকাকে বা যে কোনো একটা রোলে চলে যেতে পারে। যদি প্রতিকারের দরকার হয় প্রতিকার করবে, যদি সেটা কি প্রতিরোধমূলক করা হয় প্রতিরোধমূলক। প্রতিরোধ কি? কোন সমস্যার সৃষ্টির আগেই যেটি ব্যবস্থা, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমরা যে অতিমারি বা মহামারীর সময় আছি, তাহলে ত্রিবিধ ভূমিকার আমি প্রতিকারের কথা বলি। যারা কোভিড পজিটিভ হচ্ছে, তারা যে ট্রিটমেন্ট নিচ্ছে, এটা কিন্তু প্রতিকার। আর এখনো পজিটিভও হয়নি বা ভবিষ্যতে যেন না হয়, এই জন্য যে
ভ্যাকসিন গুলো নিচ্ছে, এটা কিন্তু হচ্ছে প্রতিরোধ। আর আমরা যে মাস্ক পরছি অথবা স্বাস্থ্যবিধি মেনে চলছি, এটাই কিন্তু উন্নয়ন। তাহলে এইখানেই কিন্তু ত্রিবিধ ভূমিকা অন্তত বর্তমান আসপেক্টে তোমাদের বোঝার সুবিধা হচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করতে যাব, আমাদের এই ত্রিবিধ ভূমিকা কিন্তু লাগবে। এরপর আমরা আসি নীতি ও পরিকল্পনা প্রণয়ন। বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু নীতি নেয় এবং সেই নীতির বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে, বা এই যে এইখানে বহুমুখী কর্মসূচি প্রণয়ন করে। এই ক্ষেত্রেও কিন্তু এই সমাজ কর্মের জ্ঞানটি দরকার আছে। শুধু সমাজ কর্মের জ্ঞান না, এই ক্ষেত্রে আমরা যদি আরেকটু বড় সেন্সে বা একটু প্রসারিত দৃষ্টি দিয়ে দেখি, তাহলে আমরা যারা অর্থনীতি বিষয়টা একটু ভালো করে বুঝি, রাষ্ট্রীয় যে বাজেটটা পেশ করা হয় বা যখন মুদ্রাস্ফীতির কথা বলা হয়, তখন কিন্তু সেগুলো আমরা খুব সহজে বুঝি। অথবা আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি সুশাসন বিষয়টি আমরা পড়ি বা আমরা যারা জানি, তখন কিন্তু আমরা বুঝি যে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা বেশি না প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। তাইলে এই যে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের যে জ্ঞানগুলো, এই সামাজিক বিজ্ঞানের জ্ঞানগুলো বা এই সেন্সে এসে অর্থাৎ সমাজকর্ম বিষয় পড়তে এসে আমরা বলতে পারি যে সমাজকর্মের জ্ঞানটা আমাদের এই নীতি পরিকল্পনা গ্রহণ এবং নীতি পরিকল্পনা প্রণয়ন এবং কর্মসূচি গ্রহণের জন্য আমাদের প্রয়োজন পড়ে। এরপরে বলছে মানব সম্পদের উন্নয়ন ও সুপ্ত প্রতিভার বিকাশ। এই পৃথিবীতে যত খনিজ সম্পদ বলি অথবা অন্যান্য যত সম্পদের কথা বলি, সব থেকে দামি বা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানব সম্পদ। কারণ সমাজটাই বা পৃথিবীটাই তো মানুষের জন্য, এখানে তো আর অন্য কোনো কিছুর জন্য না। এখন বলবে যে স্যার আমাদের দেশে, হ্যাঁ, যোগ্যতা না থাকলে বা যোগ্য না হলে এই মানব সম্পদ কিন্তু তখন সম্পদ না, এটি হলো আপদ। আর যখন এটাকে যোগ্য হিসাবে তৈরি করা যাবে, তখন এটা সম্পদে রূপান্তরিত হবে। তাহলে এই মানব সম্পদের উন্নয়ন যে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যক্তিগতভাবে, সেই সংজ্ঞার আলোকে, মানে ফ্রিডল্যান্ডার এবং আমরা যদি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞায় যাই, তাহলে মানুষকে ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে অথবা সমষ্টিগতভাবে কি করা, মানব সম্পদের উন্নয়ন। আর যখনই মানব সম্পদের উন্নয়ন হবে, তখনই কিন্তু মানুষ তার সুপ্ত প্রতিভাটি বিকাশ করতে পারবে। এই যে তোমাদেরকে গড়ে তোলা হচ্ছে, এই আমাদের মানবিক শাখার শিক্ষার্থীদেরকে বলি, ভবিষ্যতে তোমরা কেউ বড় একজন প্রশাসক হবে, তোমাদের কথায় আর কি ওই ম্যাজিস্ট্রেট সাহেব হওয়া এরকম হবে। কেউ অন্য কোনো সেক্টরে চাকরি করবে, কেউ আমার মতো কলেজের শিক্ষকতা করবে, বা কেউ হাই স্কুলের শিক্ষকতা করবে। সেখানে হবে কি, তোমাকে মানব সম্পদ হিসাবে তুমি যখন উন্নয়ন হচ্ছে, তখনই তুমি তোমার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারছো। বিজ্ঞান শাখায় যারা পড়ছে, কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী হবে, কেউ আরো অন্য কোনো কাজের সাথে জড়িত হবে। সেখানে কি হবে, যখন আমি উন্নয়ন ঘটছে, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটছে, আমি আমার যথাযথ সামাজিক ভূমিকা পালন করতে পারবো। তাহলে সামাজিক ভূমিকা পালনের জন্য আমার কিন্তু সমাজকর্ম জ্ঞানের দরকার আছে। আমি যদি নাই বুঝি আমার ভূমিকা কি, অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি না বুঝো তোমার ভূমিকা কি, তাহলে তো সারা বছর তুমি ঘুমিয়ে ফাঁকি দিয়ে কাটাবে। আমি যদি শিক্ষক হিসাবে আমার ভূমিকা কি এটা যদি না বুঝে, এখন লকডাউন চলছে, বাড়ি থেকে বেরোনো যাবে না, ক্লাস নেওয়া যাবে না, ওরে বাপরে কোভিড পজিটিভ হয়ে যাবে, সেটি আমার ভূমিকা না। হ্যাঁ, আমাকে সাবধানে, আমাকে স্বাস্থ্যবিধি মেনে এবং আমার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করে কিন্তু আমাকে সকল কাজগুলো করতে হবে। হয়তোবা অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের সেইভাবে আমাদের সামাজিক ভূমিকাগুলো পালন করতে হবে। এরপর বলা হচ্ছে কুসংস্কার, সচেতনতা, সামাজিক বিপর্যয় রোধ। বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে থেকে কিন্তু এই যে বিভিন্ন ধরনের আমাদের বিপর্যয়গুলো চলে আসে, এই বিপর্যয়গুলো রোধ করার জন্য কিন্তু সমাজকর্মের জ্ঞানের বা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা আছে। শেষ বলা হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন। তাহলে পরস্পর কিন্তু আমাদের এই পয়েন্টগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কিত। আমরা যে কোনো ভাবে আত্মনির্ভরশীলতা, আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি আত্মনির্ভরশীল কোথায়, আমি আমার চাকুরির মাধ্যমে আত্মনির্ভরশীল। হয়তো তোমাদের পরিচিত তোমাদের কারোর বাবা অথবা তোমাদের অন্য কোনো অভিভাবক, যিনি একজন হয়তো শিল্প উদ্যোক্তা হিসাবে তিনি আত্মনির্ভরশীলতা অর্জন করেছেন, কি হয়তো কৃষিকাজের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করেছেন। এই যে বিভিন্ন ভাবে তার একটা
মানে কি বলা যায়, ওই নিজের কাজ নিজে করার মতো যে অবস্থাটা তৈরি করা, সেটা আত্মনির্ভরশীলতা। সব থেকে শেষে আমরা বলছি যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার যে প্রয়োজনীয়তা, এই সম্পর্কে ফ্রিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলছেন, আধুনিক শিল্প সমাজে সমাজকর্ম আমাদের জীবন ও সংস্কৃতির এমন এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে যে এর মৌলিক কাঠামো কার্যাবলী সংক্রান্ত জ্ঞান প্রত্যেক শিক্ষিত নাগরিকের জন্য অপরিহার্য। অর্থাৎ যারা শুধু সমাজকর্ম প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে তারা শুধু না, যে কোনো নাগরিকের জন্যই কিন্তু সমাজকর্মের জ্ঞান প্রয়োজন। কেননা যদিও আমাদের এটি নাই, তারপর আমরা বলছি সমাজকর্ম একটি সমন্বয়ধর্মী বিজ্ঞান। তোমরা সমাজকর্ম পড়তে গিয়ে তোমাদেরকে পড়তে হয়েছে সমাজকর্মের সাথে অর্থনীতির পরিচয়, সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের পরিচয়, সমাজকর্মের সাথে পৌরনীতি সুশাসনের সম্পর্ক, সমাজকর্মের সাথে বা সমাজকর্ম পাঠের ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা। এই যে আমরা বিভিন্নটা পড়েছি না, বা বিভিন্নটা আমাদেরকে পড়তে হয়েছে, এটাই কিন্তু সমাজকর্মকে একটি বিভিন্ন সামাজিক বিজ্ঞানের জ্ঞানটাকে এক জায়গায় এনে এটা নিজে একটা সামাজিক বিজ্ঞানে পরিণত হয়েছে, যাতে করে মানুষ সমাজকর্ম পাঠ করলে বা সমাজকর্ম পড়লে কি করতে পারে, তার নাগরিক ভূমিকাটা বা তার সমাজের সদস্য হিসাবে তার ভূমিকাটা যথার্থভাবে পালন করতে পারে। এই হচ্ছে তোমাদের জন্য দিক নির্দেশনা। সুপ্রিয় শিক্ষার্থী, সকলের মঙ্গল কামনা করে আমরা আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আশা করি তোমরা যথাযথভাবে তোমাদের অ্যাসাইনমেন্টগুলি উপস্থাপন করবে।